সাধু বাবা, সাধু বাবা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধ্যানরত অবস্থায় সাধু বাবা চোখ খোলে। একসাথে পরমা, সুমন আর ভোলাকে দেখতে পায়। পরমার দুই মেয়ে সোনালী আর কমলিনী ঘুমিয়েছিল। তোমাদের সন্তান হতো না বলে তোমাদের অনেক ছোট বড় কথা শুনিয়েছি বড় মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আমার ভালো কিছু উপহার চাই। আমার বাবা হিসাবে তুমি আমায় ভালো একটা উপহার দেবে। আরে বাবা, হয়েছে হয়েছে, এবার থাম। ভালো উপহার দেইনি তো, কি দিয়েছি? ফুলের চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে নাকি? জন্মদিনে তোকে একগুচ্ছ ফুলের তোড়া শুভেচ্ছা জানিয়েছি, এটাই তো তোর জন্য অনেক। কি হয়েছে তোমার পরমা? তুমি এভাবে কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? দেখো না, সুমনা আমার স্বর্ণালীকে কিছুতেই আমার কাছে দিচ্ছে না। শুধু খাওয়ানোর সময় হলে আমার কাছে নিয়ে আসছে, আর তারপর সারাক্ষণ ওর কাছেই রেখে দিচ্ছে। ভোলা তার বোনের আবেগঘন কথার পিছে আর কোনো জবাব দিতে পারে না, তাই সে খালি হাতে ঘরে ফিরে আসে। কি হলো কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? তার মানে সুমনা আমার স্বর্ণকে দেয়নি তোমার কাছে? ওগো, আমার স্বর্ণকে আমি কি আমার কাছে পাবো না কখনোই? অমন করে কেন বলছো পরমা? সুমনা তো ভারী অভাগী, স্বামী সন্তান কোনো কিছুই নেই, তাই আমার স্বর্ণালীকে আঁকড়ে ধরে একটু বেঁচে থাকার চেষ্টা করছে। এতে ক্ষতি কি বলো তো? তাছাড়া স্বর্ণালী তো দূরে কোথাও চলে যাচ্ছে না, ও তো আমাদের চোখের সামনেই বেড়ে উঠছে একই বাড়িতে। তুমি বরং সুমনাকে কিছু বলো না, বেচারি স্বর্ণকে নিয়ে একটু সুখে থাকুক। এবার কমলকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো। আমিও সারাদিন খেটে খুঁটে এসেছি, আমাকেও একটু ঘুমাতে দাও। এরপর পরমা আর কিছুই বলতে পারে না, শুধু নীরবে দুফোঁটা চোখের জল ফেলে আর তার মেয়ে কমলকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। কমলিনী এবং স্বর্ণালী এখন সদ্য কিশোরী। একসাথে খেলায় মেতে ওঠা, একসাথে খেতে বসা, সবকিছু একসাথে করলেও ওদের মনের মধ্যে তৈরি হয় বিশাল ফাঁক। আর তার জন্য দায়ী কেবলমাত্র সুমনা, কারণ সে স্বর্ণের মনে সবসময় তার বাবা মার প্রতি এবং তার যমজ বোন কমলের প্রতি বিষিয়ে তুলত। আর এভাবে স্বর্ণের মনে সবার জন্য ঘৃণার জন্ম নিতে থাকে দিনের পর দিন। পরমা, এই দেখো বাজার করে এনেছি, এগুলো ধরো। দাও দাও, এক হাতে তো দেখছি বাজারের থলে, আর অন্য হাতে ওই থলেটার মধ্যে কি আছে গো? আরে এটার মধ্যে আমার দুই মেয়ের জন্য দুটো জামা আছে। বাজারে দেখলাম নতুন এক ধরনের জামা উঠেছে, তাই দুই মেয়ের জন্য কিনে নিয়ে এলাম। ও মা, তাই নাকি? তোমার তো দেখছি খুব শখ। কই, আমার জন্য তো কোনোদিনও এরকমটা আনোনি গো। সে কি গো পরমা, তুমি কি এখন নিজের মেয়েদের সাথে হিংসে করছো নাকি? না গো না, আমি বরং খুশি হয়েছি। আর তার চেয়েও খুশি হবে তোমার মেয়েরা। দাঁড়া, ওদের ডাকছি। স্বর্ণ, কোমল, কোথায় তোরা মা? এদিকে আয়, দেখ তোদের বাবা তোদের জন্য কি এনেছে। মায়ের ডাক শুনে স্বর্ণকমল ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে, সেই সঙ্গে বেরিয়ে আসে সুমনাও। কি রে দাদা, মেয়েদের জন্য কি নিয়ে এসেছিস দেখি দেখি। এরপর ভোলা ব্যাগের ভেতর থেকে দুটো জামা বের করে সুমনার হাতে দেয়। সেখানকার একটি জামা ছিল লাল রঙের আর একটি ছিল হলুদ রঙের। লাল রংটি ছিল কমলের ভীষণ পছন্দ, কিন্তু সুমনা সে কথা আগে থেকেই জানতো, তাই সে ইচ্ছে করে লাল রঙের জামাটি স্বর্ণকে দিয়ে দেয়। বাহ, এই লাল রঙের জামাটা আমার স্বর্ণের বেশ দারুণ লাগবে। লাল রংটা তো কমলের ভীষণ পছন্দ সুমনা। ওটা তুমি স্বর্ণকে কেন দিচ্ছ? কমলকে দাও, আর হলুদ রংটা দাও স্বর্ণকে। দেখলি তো স্বর্ণ, দেখলি তোর মা সব সময় কমলকেই ভালোটা দিতে চায়, তোর পছন্দ অপছন্দ নিয়ে সে কখনো ভেবেছে নাকি? কমলেরই যেমন লাল রং পছন্দ, আমারও লাল রং পছন্দ, তাই এই লাল জামাটা আমি নেব মা। তোর লাল রং পছন্দের? কই,
আমি তো এতদিন জানতাম তুই লাল রঙের চেয়ে হলুদ রংটাই বেশি পছন্দ করতিস, আর আজ হঠাৎ তোর পছন্দ পাল্টে গেল। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না মা। আমি যখন বলেছি আমি লাল রঙের জামাটি নেব, লাল রঙের জামাটিই নেব। আর তাছাড়া এখানে আমার এই হলুদ রংটা ভালো লাগছে না, হলুদ রংটা তুমি কমলকে দিয়ে দাও। হ্যাঁ, কমলের সঙ্গে হলুদ রংটা বেশ মানাবে, এটাই বরং কমল নেবে। কিরে মা কমল, তোর কোনো আপত্তি নেই তো? না না পিসি, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া স্বর্ণ যেটা নিয়ে খুশি সেটাই নিক। মা, তুমি আর এত কথা বলো না। আমি সবসময় লাল রং পছন্দ করে বলে কি লাল রঙই নিতে হবে? আমি এই হলুদটাই নিই। বেশ, আমার কোমল মা যখন বলে দিয়েছে ওর হলুদ জামাটা নিতে আপত্তি নেই, তাহলে তোমরা আর এত সব বাসাবাসি করো না তো বড় মা। চলো এবার ঘরে চলো, আমার বড্ড খিদে পেয়েছে, একসাথে সবাই মিলে খেতে বসি, চলো। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। স্বর্ণ আর কমল বেশ বড় হয়েছে। কৃষকেরা মাঠে ফসল কাটায় ব্যস্ত। মোড়ল কর্তা তখন মাঠের মাঝখানের পথ দিয়ে একাই হেঁটে যাচ্ছিল। হঠাৎ তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ রে, এবার মাঠের ফসল কেমন ফললো? এই তো কর্তা বাবু, মোটামুটি ভালোই। হারু এ কথা বলতেই তার পাশে দাঁড়িয়ে থাকা রঘু চোখ টিপে ইশারা করে ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি বোকা নাকি রে হারু? তুই মোড়ল কর্তাকে কেন বলতে গেলি যে আমাদের এবার মাঠের ফসল মোটামুটি ভালোই ফলেছে? মোড়লকে আরো বেশি খাজনা দিতে চাস নাকি তুই? ঠিকঠাক কথা বলতে পারিস না, তাহলে কথা বলতে যাস কেন? আমি হলে তো বলতাম এবারে একেবারে যা ইচ্ছে তাই ফসল হয়েছে, তাহলে মোড়লকে কম খাজনা দিতে হতো। আমি কি বুঝতে পারিস রে? তোর জন্য মোড়ল যদি এবার বেশি খাজনা চেয়ে বসে না, তবে তোর খবর আছে, এই আমি বলে দিলুম। না না, ওভাবে ভয় দেখাস না। মানে মোড়ল কর্তা, এবারের ফলন তেমন একটা ভালো হয়নি, ওই তো মোটামুটি আর কি। সে কি রে, মোটামুটি ভালো মানে? আমি তো দেখছি বিপুল পরিমাণ ফলন ফলেছে এবার। আমার সাথে তোরা রসিকতা করছিস বুঝি? না না মোড়ল কর্তা, সে সাহস কি আছে নাকি আমাদের? তাহলে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মাঠ ভর্তি সোনালী ফসল, আর তোরা আমার চোখে মুখে মিথ্যে বলছিস যে এবারের ফসল ফলেনি। সব আমায় কম খাজনা দেওয়ার মতলব, তাই না? কিন্তু আমার চোখকে ফাঁকি দিয়ে বেঁচে যাওয়া এত সহজ নয়, এতদিনও সে কথা বুঝে উঠলি না। যাগ্গে, চালাকিটা ভালোই করেছিস, তবে কুল করতে পারলি না। সময় মতো ঠিকঠাক খাজনা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। তোদের কাছ থেকে ঠিকঠাক খাজনা পেলে তবেই তো আমি মহারাজের কাছে ঠিকঠাক খাজনা পৌঁছে দিতে পারবো। আগে মোড়ল কর্তা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিকঠাক খাজনা আপনার বাড়িতে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, মনে থাকে যেন। আমি এবার চলি রে। নিতাইটাও আজ সঙ্গে আসেনি যে মাথার উপর ছাতাটা ধরে রাখবে। এই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চললুম। আসুন মোড়ল কর্তা। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। কি রে, মোড়ল কর্তাকে মিথ্যে বলে খুন করতে পারলি? মোড়ল কর্তা কি তার চোখ কপালে তুলে রেখেছে নাকি? মাঠ ভর্তি এত ফসল থাকতেও তাকে এই ডাহা পড়া মিথ্যে কথা কি করে বলবো বল? দেখেছিস স্বর্ণ, দেখেছিস তোর মা সব সময় ওই কমলকেই ভালো জিনিসটা দিতে চায়, তোর কথা একটিবারের জন্য চিন্তাও করে না। হ্যাঁ, আমি তো সব সময় সেটাই দেখি পিসিমা, আজ তো এটা নতুন দেখছি না। ছোট থেকে মা সব সময় আমাকে আর কমলকে ভেদাভেদ করে, আর কমলকে ভালোটা খাওয়াতে চায়, ভালোটা পড়াতে চায়। আর আমি কি দোষ করেছি বলো তো? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় আমি কি আদৌ আমার মায়ের নিজের মেয়ে। নেহাত আমি আর কমল জমজ হয়েছি, তাই আমাদের চেহারার মিল, এইটুকু মিল না থাকলে তো আমি কোনোদিন বিশ্বাসই করতাম না যে আমি আর কমল একই মায়ের মেয়ে।
এই তো হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, তেমনি মায়ের ভালোবাসাও সব সন্তানদের জন্য এক হয় না রে। ছোট থেকে আমি তো বুঝতে পেরেই তোকে এত আদর যত্নে বড় করেছি। থাক মা স্বর্ণ, তুই আর কষ্ট পাস না, আমি তো আছি তোর জন্য। হ্যাঁ পিসিমা, তুমিই তো আমার সব, তুমিই তো আমার ভরসা, আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমার চোখে তো তুমিই আমার মা। হ্যাঁ রে পিসিমা, এই তো তোর মুখ থেকে এইটুকু মা ডাক শুনবো বলেই তো এত আদর যত্নে তোকে বড় করেছি। এতে আমার শান্তি, আমার জীবন সার্থক। তখনই ঘর থেকে ভোলার ডাক ভেসে আসে। কিরে সুমনা আর স্বর্ণা, তোরা কি খেতে আসবি না নাকি? খাবার বেড়ে বসে আছি তো আমরা, আর তোদের জন্য অপেক্ষা করছি। শিগগিরই আয় বলছি। আসছি দাদা, আসছি। চল মা, চল খেতে চল। চলো পিসিমা। হ্যাঁ রে নিতাই, তুই আমার কোকা আবিরের ঠিকানাটা ঠিক মতো জানিস তো? ও শহরে ঠিক কোথায় কোন গলিতে ওর বাড়ি সেটা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি তো আগেই কয়েকবার গিয়েছি। আমি চিনি ছোট কর্তার বাড়ি, আমি চিনি গো। আপনি নিশ্চিন্তে আমার কাছে জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারেন। আমি ঠিক ছোট কর্তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বেশ, তবে দেখিস বাপু, শহরে গিয়ে আবার অলিগলি হারিয়ে ফেলিস না যেন। আমার কিন্তু ভয় হয়। অনেক কষ্ট করে আমি আমার আবিরের জন্য নিজের হাতে নাড়ু, মুড়ির মোয়া আর নারকেল পিঠে এসব বানিয়েছি। তুই এগুলো নিয়ে হারিয়ে গেলে আমার খোকার কপালে এসব জুটবে না। আরে না না, বলছি তো আমি পারবো। আপনি কোনো চিন্তা করবেন না তো গিন্নিমা। ঠিক আছে, তবে কর্তা বাবু বাড়িতে ফিরে আসার আগেই তুই এগুলো নিয়ে রওনা হয়ে যা। এই যে কাচের বয়ম, এতে করে আমি নাড়ু, মোয়া সব কিছু পুরে দিয়েছি। আর এই তোলেতে সব কিছু রাখ। এটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়, দেখি বাঁচা। গিন্নিমায়ের তাও পুটলিতে বাঁধা নাড়ু বয়াম নিয়ে যেতে থাকে নিতাই। তখনই মোড়ল মশাই বাড়িতে ফিরে আসে। কিরে নিতাই, তুই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললি? হাই বিধাতা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মোড়ল কর্তাকে এখনই আসতে হলো বাড়ির দুয়ারে। নিতাইটা বেরিয়ে যাওয়ার পরে এলে কি এমন ক্ষতি হতো শুনি? ইয়ে মানে না, মানে কিছু না, কিছু না কর্তা বাবু। তুই এমন আমতা আমতা করছিস যেহেতু, তাহলে তো এমন কিছু নিশ্চয়ই আছে যেটা তুই আমার কাছ থেকে লুকাতে যাচ্ছিস। ও বাবা, গিন্নিকেও এখানে দেখছি। তার মানে তোরা দুজনে মিলেই আমায় লুকিয়ে কোনো কারসাজি করার চেষ্টা করছিস দেখি। দেখা দেখার মধ্যে কি আছে। এরপর মোড়ল কর্তা নিতাইয়ের কাছ থেকে জোর করে সেই ব্যাগটি কেড়ে নেয় এবং সে সেটা খুলতেই দেখতে পায় সেখানে নাড়ু, ম এবং মুরগি। ও মা, এগুলো দামি দামি জিনিস দিয়ে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? এভাবে বলছো কেন? এগুলো আমার কোকার খুব পছন্দ, তাই ওর জন্য শহরে পাঠাচ্ছিলাম। কেন, তোমার ছেলে বাড়িতে এলে বুঝি এগুলো খেতে পারতো না? আর ছেলেকে খাওয়ানোর জন্য শহরে পাঠাচ্ছো, বেশ ভালো কথা। কিন্তু এত করে কেন বাড়াচ্ছো? অল্প পরিমাণে ছোট্ট একটা পুটলিতে বেঁধে দিলেই তো হতো। না মানে, শহরে পাঠালে আমার ছেলে একা একা তোর খাবে না। ওর বন্ধু বান্ধব তোর সাথে থাকে, তারাও দু একটা খাবে। আর চি 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 মোড়ল কর্তা, নিজের ছেলের পছন্দের খাবার জিনিস পাঠাচ্ছি, তা নিয়েও তুমি এমন করছো? এই শোনো, এইসব ন্যাকা কান্না আমার সামনে দেখাবে না। এইসব কিছু করতে অনেক পয়সা লাগে। এগুলো বানাতে মোট কত পয়সা খরচ হয়েছে বলো তো? এগুলো তো সব আমার গাঠির পয়সা দিয়েই বানিয়েছো। আর পয়সা খরচ করে জিনিস বানিয়ে আমি পরে ছেলে পেলেকে কেন খাওয়াবো? শোনো, এগুলো কোথাও যাবে না।
এই নিতাই, এসব কিছু রান্না করে রেখে আয়। আর খোকা বাড়িতে এলে তারপর এগুলো খাবে। এগুলো শহরে নিয়ে যেতে হবে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্ব।